আমাদের এই সয়েল ইমপ্রুভমেন্টের কাজ মাত্রই শেষ হলো, হ্যাঁ, এবং আপনারা জানেন যে সয়েল স্যান্ড কম্প্যাকশন পাইল পুরোপুরি জাপানি প্রযুক্তি। মূল কাজটাই হলো এই ফিলিংয়ের কাজগুলো চালিয়ে যাওয়া, এটা পুরো দমেই চলছে। সব আন্ডারগ্রাউন্ড প্যাকেজের ঠিকাদার অলমোস্ট সেল ৬-৭ জন। কাজেই ঠিকাদারের একটা দাবি আছে একটার পর একটা দেওয়ার। লাইন 1-এর দিকে আপনারা চাইতে পারেন যে 12টা প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে। প্যাকেজগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য আমরা আশা করি যে আমরা নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো। নভেম্বরে রাজধানীর নতুন বাজারে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রোর খনন কাজ। এখন দৃশ্যমান ডিপো এলাকা। প্রকল্পের 12টির মধ্যে 3টি নির্মাণ প্যাকেজে ঠিকাদার নিয়োগ শেষ পর্যায়ে। জায়গার সম্মতি পেলেই বাকি প্যাকেজগুলোতে অগ্রগতির আশা। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। পুরো আয়োজন নিয়ে সাথে আছি আমি জানসিন জুথিকা। আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে, এবং যে জায়গায় আমরা বাকি যে ৮৫০০ কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। মার্কেটটা ধরে রাখতে স্কিলস তারা শ্রমিক চাবে, সেই ধরনের কর্মী বাহিনী সৃষ্টি করে আমরা প্রেরণ করার চেষ্টা করব। নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারিভাবে দেশটিতে বিভিন্ন খাতে ১০,০০০ বাংলাদেশি কর্মী পাঠানোর কথা থাকলেও গিয়েছে মাত্র ১,৩৮১ জন। ধীর গতি থাকলেও কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই পাতাল মেট্রো প্রসঙ্গ। দৃশ্যমান দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পের ডিপো এলাকা। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন এই লাইনে আরও একটি নির্মাণ ভাগে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে পাতাল রেল লাইন নির্মাণের জন্য খোঁড়াখুড়ি। 12টির মধ্যে আরও অন্তত 3টি নির্মাণ প্যাকেজে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। তবে সবগুলো নির্মাণ প্যাকেজে একযোগে না হওয়ার কারণ হিসেবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তারা জায়গার সম্মতির অপেক্ষায়। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন সোয়াইব ইসলাম লিখন। বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রোর যে স্বপ্ন তার ভিত্তি স্থাপন হচ্ছে এখানে। সারি সারি এক্সকেভেটর, ডাম্প ট্রাক, বোরিং মেশিন, বুলডোজার কিংবা মোটর গ্রেডারের দিনরাতি ব্যস্ততার লক্ষ্য মেট্রো রেলের লাইন 1 বা MRT-1 ডিপো নির্মাণের জন্য এই জায়গাটিকে প্রস্তুত করা। মূলত এই ডিপো থেকেই পরিচালিত হবে নতুন বাজার পর্যন্ত উড়াল 11.36 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে কমলাপুর 19.87 কিলোমিটার পাতাল মেট্রো। কয়েক ধরনের পাইলিং শেষে উঁচু নিচু লোকালয় আর জলাভূমি মিলিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা ডিপো এলাকার চেহারা এখন এমন। পিতলক্ষার পার ঘেঁষে প্রায় 94 একর জায়গার উপর চলছে এই নির্মাণযজ্ঞ, এবং এখনকার পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই পিতলগঞ্জের এই অংশটিতেও একসময় লোকালয় ছিল। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের এই ডিপো এলাকার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে এরই মধ্যে সব মিলিয়ে তারা অর্ধেকের মতো কাজ শেষ করে ফেলেছেন। আমাদের এই সয়েল ইমপ্রুভমেন্টের কাজ মাত্রই শেষ হলো, হ্যাঁ, এবং আপনারা জানেন যে সয়েল স্যান্ড কম্প্যাকশন পাইল পুরোপুরি জাপানি প্রযুক্তি। তো আমরা এখন ইমপ্রুভ সয়েলের উপরে আমরা ফিলিং কাজটাই আমাদের মূল কাজটাই হলো এই ফিলিংয়ের কাজগুলো চালিয়ে যাওয়া, এটা পুরো দমেই চলছে। As you know, rainy season will be started from June, so embankment work progress becomes slower. So we have to focus on the embankment before rainy season starts. কাগজে কলমে ডিপোর ভূমি উন্নয়নের এ কাজের অগ্রগতি 40% কাছাকাছি দেখানো হলেও নির্মাণ সংশ্লিষ্টদের দাবি এর অগ্রগতি আরও বেশি, এবং 5 ধাপে এই যে ডিপোর ভূমি উন্নয়নের কাজটি হচ্ছে তার সবশেষ ধাপে রয়েছে সেবা সড়ক ও পয়ঃনিষ্কাশন নালা নির্মাণ। দেখা যাচ্ছে ডিপোর বিভিন্ন অংশে সেটিও নির্মাণ হয়েছে। তবে মোট 31.24 কিলোমিটার মেট্রো প্রকল্পের জন্য যে আরও 11টি নির্মাণ চুক্তি হওয়ার কথা তার অগ্রগতি এই 1 নম্বর নির্মাণ ভাগের মতো নয়। প্রশ্ন হচ্ছে কেন? এখানে একটা হচ্ছে কি, মানে সব আন্ডারগ্রাউন্ড প্যাকেজের ঠিকাদার অলমোস্ট সেল ৬-৭ জন। কাজেই ঠিকাদারের একটা দাবি আছে একটার পর একটা দেওয়ার। কাজে এটা ইনডাইরেক্টলি যাই একটু দেরি করতেছে, এটা সুযোগটা তাদেরকে দিচ্ছে, এই জন্য এই প্যাকেজগুলো আমার একটু দেরি হচ্ছে। মূলত 2 নম্বর নির্মাণ ভাগ ডিপো এলাকার অবকাঠামো, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম বসানোর মতো পূর্ত কাজের জন্য।
যেটির জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নদ্দা থেকে বিমানবন্দর পর্যন্ত পাতাল লাইন নির্মাণ প্যাকেজ 6 এর জন্য আহ্বান করা দরপত্র চলতি মাসের শুরুর দিকে খোলা হয়েছে। এখন যেটির কারিগরি মূল্যায়ন চলছে। 3 নম্বর ভাগে আছে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত পাতাল লাইন নির্মাণ, যেটির নির্মাণ অফিসের জন্য রেলওয়ে বিভাগ শাহজাহানপুর কলোনিতে জায়গা দিতে চেয়েছে। তবে দরপত্র আহ্বানের জন্য এখনো পাওয়া যায়নি অর্থায়নকারী সংস্থা জাইকার সম্মতি। এভাবে জাইকার সম্মতির অপেক্ষায় আছে 7 থেকে 12 পর্যন্ত সবকটি নির্মাণ ভাগ। তবে ডিপোর ভূমি উন্নয়নের পর সবচেয়ে এগিয়ে আছে কুড়িল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত উড়াল থেকে পাতালের ট্রানজিশন লাইন নির্মাণ অংশটুকু, যেটি 5 নম্বর ভাগের অন্তর্ভুক্ত। এমনিতে টিবিএম মেশিন কাজ পাওয়ার পর তারা এটা ডিজাইন করতে 2-3-4 মাস লাগে, ম্যানুফ্যাকচার করতে 7-8 মাস লাগে, তারপর সেটিং করতে আরও 3 মাস লাগে। এই করে মানে টিবিএম মেশিনের কাজটা যেটা বলছেন এটা হইতে একটু দেরি হবে, কিন্তু এমনি ওই ডায়াফ্রাম ওয়ালের কাজ আমরা শুরু করবো এই বছরই, হয়তো নভেম্বর যেতে পারে, এত দূর নাও যেতে পারে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা করতে পারি। মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন মাটির প্রায় 10 থেকে 12 মিটার গভীর দিয়ে নির্মাণ হবে পাতাল মেট্রোর লাইন, তাই এর জন্য শহরবাসীর তেমন ভোগান্তি হবে না। তবে উড়াল 7টি এবং পাতাল 12টি মিলিয়ে 19টি স্টেশন নির্মাণে দরকার হবে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সেবা সংস্থাগুলোর পরিষেবা লাইন স্থানান্তর। এরই মধ্যে একটি চুক্তির আওতায় এই কাজটি শুরু করে দিয়েছে সেনাবাহিনীর প্রকৌশল কোর। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন আগের অভিজ্ঞতা নিয়ে এই লাইনটি নির্মাণে যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে 2026 সালের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এমআরটি লাইন 6 এর যদি তাকান আমরা দেখবেন যে প্যাকেজগুলো বড় করেছিলাম, এখন কিন্তু আমরা লাইন 1 এর দিকে আপনার চাইলে দেখবেন যে 12টা প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ প্যাকেজের সংখ্যা প্রায় 1.5 গুণেরও বেশি হয়ে গিয়েছে। প্যাকেজগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে সেই জন্য আমরা আশা করি যে আমরা নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো। তবে আমাদের টার্গেট যেটা আছে এই টার্গেটে কাজ শুরু করার আগে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না, এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করব। দেশের প্রথম পাতাল মেট্রো লাইন MRT-1 এর নির্মাণে 2017, 19 এবং 21 সালে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি DMTCL এর সঙ্গে ভিন্ন 3টি ঋণ চুক্তি করে জাপানিজ সহায়তা সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে এসব চুক্তির আওতায় প্রায় 39,450 কোটি টাকার অর্থ সহায়তা দেবে সংস্থাটি। আশা করা হচ্ছে বাণিজ্যিক চলাচল শুরু হলে বিমানবন্দর কিংবা নারায়ণগঞ্জ এলাকা থেকে দৈনিক 10 লাখেরও বেশি যাত্রী ঢাকার মূল অংশের সঙ্গে সহজ যাতায়াত সুবিধা পাবে। এ প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই ডিপো ঘিরে যে সেবা সড়ক এবং যে পয় নিষ্কাশন নালা তৈরি হচ্ছে তা এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে এখানকার স্থানীয়রা সেটি ব্যবহার করতে পারে। তাই আশা করা হচ্ছে যে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করা নয়, এই প্রকল্প এখানকার মানুষের জীবনযাত্রাও উন্নত করবে। পিতলগঞ্জ থেকে আজহার লিমন, এখন নারায়ণগঞ্জ। নানামুখী জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 31 মে। তবে কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। নতুন করে কোটা পেতে দেশটির সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে সরকারিভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠানোয় এখনও ধীর গতির অভিযোগ। সাজিদ আরাফাতের প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। প্রতি বছর লাখ লাখ কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্সের যোগান আসছে দেশটি থেকে। তবে নানা ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের জন্য বেশ কয়েকবার বন্ধ হয় মালয়েশিয়ার দুয়ার। অসাধু রিক্রুটিং এজেন্সির চক্রের দায়ে 2018 সালের সেপ্টেম্বরে শ্রমবাজার বন্ধ হয়েছিল মালয়েশিয়ায়। 2021 সালে দেশটির সাথে পারস্পরিক সমঝোতা চুক্তির পর আবারও চালু হয় কর্মী পাঠানোর কার্যক্রম। 2022 সালের 8 আগস্ট থেকে নিয়মিতভাবে কর্মী যাওয়া চলমান থাকলেও পরিস্থিতি আবারও দোলাচলে। সম্প্রতি দেশটির নানা বাধ্যবাধকতায় কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজারে হুমকির মুখে বাংলাদেশ সহ 14টি কর্মী প্রেরণকারী দেশ। গেল 31 মার্চ কর্মীদের ভিসার আবেদন জমার তারিখ ঠিক করে দেয়া হয়, যাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় 31 মে। এরপর আর কোনো কর্মী প্রবেশ করতে পারবে না। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে তৎপরতা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যার অংশ হিসেবে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা, যাতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের ৭৮,৯৯০ টাকা ব্যয় নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়।
মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হচ্ছে কিনা এমন প্রশ্নে আশঙ্কা উড়িয়ে দেন প্রতিমন্ত্রী। বলেন, মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর আলোচনা চলমান। আমরা এই ব্যাপারে কাজ করতেছি, আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে, আমাদের এমবেসিগুলো কাজ করতেছে এবং প্রয়োজনে আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার আলাপ হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। আমরা চেষ্টা করব যাতে মার্কেটটা ধরে রাখতে স্কিল শ্রমিক যারা যে ধরনের তারা শ্রমিক চাবে সেই ধরনের আমরা কর্মী বাহিনী সৃষ্টি করে আমরা প্রেরণ করার চেষ্টা করব। নতুনভাবে আবার এগ্রিমেন্ট হবে, তাদের চাহিদা মোতাবেক তারা কয় লক্ষ নিবে, কয় লক্ষ লোকের চাহিদা আছে, সেই চাহিদা মোতাবেক আমরা মানুষ প্রেরণ করার চেষ্টা করব। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোরও প্রতিশ্রুতি দেন তিনি। আমরা চেষ্টা করতেছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হইলে খরচ কম হয়, আর রিক্রুটিং এজেন্টদের দ্বারা হইলে পরে রিক্রুটিং এজেন্টের খরচ, উভয় দেশের খরচ এগুলো আছে, তখন গিয়ে মাইগ্রেশন কস্টটা বেড়ে যায়। আমরা চেষ্টা করব যে কম খরচে যাতে যাইতে পারে। এই কাজটি কিন্তু অন্যান্য কাজের তুলনায়। এদিকে বাংলাদেশ থেকে সরকারিভাবে বিভিন্ন খাতে 10,000 কর্মী পাঠানোর কথা থাকলেও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বোয়েসেল পাঠাতে পেরেছে মাত্র 1,381 জন কর্মী। বিনা অভিবাসন ব্যয়ে সবশেষ 73 জন কর্মীকে মালয়েশিয়া পাঠালেও তাদের কার্যক্রম চলে স্লোত গতিতে। কর্মী পাঠানোর বিষয়টি নির্ভর করে যে কোম্পানি কর্মী গ্রহণ করবে। আমরা যে ডিমান্ড লেটার যতগুলো পেয়েছি পরিপূর্ণভাবে এটা আমরা পূরণ করেছি। বাকি কোঠাগুলো কিন্তু এখনও চলমান আছে। আমাদের দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এই 10,000 কোঠাকে আবার সংরক্ষণ করা হয়েছে। আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে 8,500 কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। মালয়েশিয়ায় এখন কর্মরত আছেন প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়া কর্মীর সংখ্যা নেহায়াত কম নয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ব্রহ্মপুত্রের তীরে প্রতি বর্গ কিলোমিটারের সন্ধান মিলেছে 3,630 কোটি টাকার খনিজ সম্পদ। বালুচরে প্রাপ্ত মূল্যবান 6 খনিজ পদার্থ আহরণের সব প্রক্রিয়া শেষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীর মতামতের ওপর নির্ভর করছে আহরণের চূড়ান্ত সিদ্ধান্ত। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল সাগর। কুড়িগ্রাম থেকে ব্রহ্মপুত্রের তীর ধরে গাইবান্ধার দূরত্ব অন্তত 100 কিলোমিটার। আর এই এলাকার হাজার হাজার হেক্টর বালুচরে লুকিয়ে আছে মূল্যবান খনিজ। শুধু এই অংশে দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান দীর্ঘ গবেষণায় বালুচরে আবিষ্কার করেছে ইলমেনাইট, কোয়ার্টজ, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট ও গার্নেটের মতো মূল্যবান 6 খনিজ। ব্রহ্মপুত্রের তীরবর্তী গাইবান্ধায় প্রায় 4,000 হেক্টর বালুচরে অনুসন্ধান চালিয়ে সেখানকার 2,395 হেক্টর বালুচর লিজ চেয়েছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড, যেখানে সরকারকে উত্তোলনের পর 43 ভাগ দিয়ে খনিজ আহরণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। তবে খনিজ আহরণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সরকার প্রধানের মতামতের অপেক্ষায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওইটা তো আমরা এখনো পরিকল্পনার মধ্যে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আছে, সেটা অনুমোদন সাপেক্ষে পেলে আমরা কার্যক্রম শুরু করব। জয়পুরহাটের খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে গবেষণায় এ 6 খনিজ প্রাপ্তি নিশ্চিত করে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জির গবেষকরা জানান, 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার বালুচরে আছে 3,630 কোটি টাকার খনিজ সম্পদ। সচেতন নাগরিকরা বলছেন, দেশের সম্পদ দেশীয় প্রতিষ্ঠান আহরণ করলে রাষ্ট্র বেশি লাভবান হবে। তবে গবেষকদের মত, বিদেশি প্রতিষ্ঠান আহরণ করলে সরকারের খরচ সাশ্রয় হবে। এইসব আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের স্বার্থগুলো বেশি দেখে, সেক্ষেত্রে আমাদের সরকারকে তারা অনেক সময় উইক রেখে সরকারের কাছে অসম চুক্তি করে নেয়। সেই কারণে এটা জাতীয় স্বার্থ,
রক্ষা হয় না। আগে তো দেখবো যে আমি পারি কিনা, আমার সম্পত্তি আমি পারি কিনা, আগে তো আমাকে সেইটা দেখতে হবে। আমার এই মুহূর্তে পারার জায়গা না থাকলে আমার পারার সক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। তাহলে প্রয়োজন হচ্ছে সরকারকে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এই খনিজ সম্পদ সম্পর্কে। সেই খনিজ সম্পদ কিভাবে উত্তোলন করা যায়, সংরক্ষণ করা যায়, তার কিভাবে বিপণন করা যায়, তার জন্য প্রয়োজন বোধে যে সমস্ত দেশে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আমরা শিখতে যেতে পারি। এই মুহূর্তে এই জিনিসটা আমরা সক্ষমতা আছে, কিন্তু এখানে ফান্ডিংয়ের একটা বড় বিষয় আছে। কারণ এই প্রজেক্টটাতে ইনভলভ করতে হলে প্রায় এই মুহূর্তে ধরেন যদি আমি 200 টন পার আওয়ার একটা যদি ফ্লোটিং বার্জ প্ল্যান করতে হয় প্রায় 1500 কোটি টাকা মতন ইনভেস্টমেন্ট আসছে। তো বিদেশি কোম্পানির একটা সুবিধা আছে, আবার রয়্যালিটি যদি হয় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ওইখানে কম লাগবে। বিদেশি কোম্পানির সুবিধাটা হচ্ছে যে তাদের ইকুইপমেন্ট কিংবা ফ্যাসিলিটিসটা, বিশেষত আমি অস্ট্রেলিয়ার কথাই বলবো, যে তারা ওয়েল ইকুইপডভাবে সাজানো আছে। ফলে তাদের সাথে যদি এগ্রিমেন্টে আমরা যাই, গভর্নমেন্ট যখন যাবে যে রয়্যালিটি নির্ধারণ গভর্নমেন্ট করবে, তার ফলে একটা টোটাল সেট আপ আমরা পাবো। সিরামিক, টাইলস, রং, ওয়েল্ডিং রড, কালি, খাবার, ওষুধ, চুম্বক, ইস্পাত ও কাঁচ তৈরির কাঁচামাল সহ বহুবিধ ব্যবহারে মূলত বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এখানে প্রাপ্ত 6 খনিজ। গবেষকরা বলছেন উত্তোলন করলেও প্রতি বন্যায় আবারও ব্রহ্মপুত্রের বালুচরে জমা হবে এসব খনিজ। গবেষণার মাধ্যমে আহরিত খনিজের ভালো দামও নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন এই গবেষক। এটা যত বেশি আমরা পিউরিফাই করে নিয়ে আসতে পারবো তত এর মূল্যবান বাড়বে। যেমন এখন আমার ডিপেন্ড করবে রিসার্চের উপরে, যে টাইটানিয়াম কিংবা রুটাইল পাউডার $1200 পার টন, $1200 পার টন, কিন্তু এটাকে যদি আমি ন্যানো সাইজে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে পার কেজির মূল্য দাঁড়াবে $22,000। তো এখন এই ন্যানো সাইজটা হচ্ছে 1 মাইক্রোমিটারের হয়তো 1000 ভাগের 1 ভাগ। তা আমাদের এখানে সেই টেকনোলজিটা রিসার্চটা করতে হবে আগামী জেনারেশনে, একটা জেনারেশন পর জেনারেশন, তাহলে কিন্তু এই মূল্যবান আমরা দেশে অর্থনৈতিকভাবে অনেক আগায় যাবে। সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটালার্জি ব্রহ্মপুত্র নদে জরিপ চালায়। প্রাথমিকভাবে বালিতে মেলে খনিজের উপস্থিতি। এরপর 2020 সালে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষায় 6 খনিজের উপস্থিতি চূড়ান্তভাবে নিশ্চিত করেন গবেষকরা। বেশ কবছর ধরে গাইবান্ধার বালুচরে অনুসন্ধান শেষে বালাসীঘাটে একটি প্লান্ট স্থাপন করেছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এদিকে এই 6 খনিজের বাইরেও আরও 2টি খনিজ পদার্থের অনুসন্ধান করছেন জয়পুরহাটে অবস্থিত BCSIR এর গবেষকরা। হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। মানিকগঞ্জে দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছে কৃষক। তবে চলমান বাজার দর অব্যাহত রাখতে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। সহকর্মী আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। দাম ও ফলন ভালো হওয়ায় মানিকগঞ্জে প্রতি বছরই বাড়ছে পেঁয়াজের আবাদ। গেল বছরের চেয়ে এবছর 253 হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। চলতি বছর মুড়িকাটা পেঁয়াজের ভালো দাম পাওয়ায় হালি পেঁয়াজ চাষেও আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। তবে এবছর বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ, যে কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম তুলনামূলকভাবে কিছুটা বাড়তি। এরপরও উৎপাদন খরচ উঠিয়ে লাভের মুখ দেখছেন তারা। চলমান এই বাজার ধরে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের। 50 মন করে বিঘা পাতি হবে, হলে পারে 300 মন পেঁয়াজ পাবো আশা আর কি। যদি 300 মন পেঁয়াজ আমি 2000 টাকা বেচতে পারি তাহলে 6 লাখ টাকা বেচতে পারবো। এবার পেঁয়াজ ভালো হয়েছে, পাহিতে 50-55 মন করে নামবো। এবার আমাকে বিঘায় প্রায় 10-12 টাকা খরচ বেশি, কিন্তু এবছর ফলন ভালো। কিন্তু এইভাবে যদি দামটা থাকে তাহলে আমরা কৃষক লাভবান হতে পারবো। কামলা পৈরাতের দামটা বেশি, তারপরে আপনার ডিজেল ওই পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গেলে ওই দিকের দামটাও বেশি। পেঁয়াজ লাগায় ভালো টাকা লাভবান হয়েছি। আশা করি বাইরের রাষ্ট্রেতে যদি পেঁয়াজ টিয়াজ না আসে তাহলে আমরা এবার অনেক টাকা ইনকাম করতে পারবো পেঁয়াজের চাষ করে। কৃষি বিভাগ বলছে চাষের উপযোগী জমি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছর বাড়ছে পেঁয়াজের আবাদ ও উৎপাদন। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি পেঁয়াজ চলে যায় দেশের বিভিন্ন বাজারে। মাটি এবং আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে আছে
এবং কৃষকের আন্তরিক পরিচর্যা এবং কৃষি বিভাগের পরামর্শে গত বছর যেখানে ৬,৭৮২ হেক্টর জায়গাতে পেঁয়াজের আবাদ হয়েছিল, এবছর সেখানে আবাদ হয়েছে ৭,০৩৫ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় প্রায় ২৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ এবছর বেশি হয়েছে। চলতি বছর জেলায় ৭,০৩৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১,১২,৫৬০ মেট্রিক টন পেঁয়াজ, যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫৬৩ কোটি টাকা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। খুলনার বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন নানা সবজি। সরবরাহ বাড়ার কারণে কমেছে দাম। পাইকারি বাজারে গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে নগরীর সোনারাঙ্গা পাইকারি কাঁচা বাজারের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, খুলনার সবজি বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যদিকা আসলে খুলনাতে কিন্তু সবজির যে বাজার সেটি কিন্তু বেশ ওঠানামা করে থাকে সরবরাহের কারণে, এবং সরবরাহ যখন ভালো থাকে তখন কিন্তু যে দাম, সেই দামেরও কিন্তু অনেকটাই কমে আসে। গত সপ্তাহে আমরা দেখেছি সরবরাহ অনেকটা কম ছিল, যার ফলে কিন্তু দাম অনেকটা বেশি ছিল। তবে আজকে সরবরাহ বাড়ার কারণে দাম কিন্তু কিছুটা কমেছে। গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে, অনেক সবজি আছে যেগুলো কিন্তু নতুন উঠেছে, এবং সেই সবজিগুলো কিন্তু বাজারে আসার ফলে দাম কিন্তু অনেকটাই কমে এসেছে, কারণ সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। আজকে ঝিঙে কিন্তু বিক্রি করা হচ্ছে ৩০ টাকা করে কেজি দরে, যেটি গত কয়েকদিন ধরে বিক্রি করা হয়েছে ৩৫ টাকা করে কেজিতে। এছাড়াও বেগুন রয়েছে বাজারে, বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, যেটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে গত সপ্তাহে। এছাড়াও নতুন সবজিগুলোর মধ্যে যেমন রয়েছে কচুরমুখী, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা করে কেজি দরে। কিন্তু নতুন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা চড়া দামে বিক্রি হলেও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এছাড়াও নতুন সবজিগুলোর মধ্যে রয়েছে কাঁকরোল, সেটি কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ৬০ টাকা করে। এছাড়াও টমেটো, আজকে দেখছেন টমেটো বাজার কিন্তু আজকে বেশ খারাপ বললেই চলে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন টমেটো সরবরাহ কিন্তু কমেছে, যার ফলে টমেটো কিন্তু আজকে ৪০ থেকে ৪৫ টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে। মোটামুটি সব ধরনের সবজিতেই কিন্তু প্রায় সব সবজিতেই দাম অনেকটাই কমে এসেছে। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রচণ্ড গরমের সময়টাতে যখন সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু সবজির দাম অনেকটাই বেড়েছিল। তারপরে মাঝে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির পরে যেসব সবজির যে চাষ করা হয়েছে বা ক্ষেতগুলো করা হয়েছে, সেই ক্ষেতগুলোতে কিন্তু ফলন ভালো হয়েছে, এবং ফলন ভালো হওয়ার ফলে যে নতুন যে সবজিগুলো বাজারে এসেছে সেই ফলনের সবজিগুলো কিন্তু এখন বাজারে আপনি দেখতে পাচ্ছেন। এখানে বাজারে অন্যান্য সবজিগুলোর মধ্যে মিষ্টি আলু রয়েছে, পটল রয়েছে, উচ্ছে রয়েছে, সবগুলো সবজিতেই কিন্তু দাম এখানে কমে এসেছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে পরিমাণ দাম কমেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত, তবে এই দামটা কিন্তু আরও কমতে পারে আর কিছুদিন পরেই, কারণ নতুন যে সবজি রয়েছে নতুন সবজিগুলোও কিন্তু এখন চড়া দামে বিক্রি করা হচ্ছে। নতুন সবজির সরবরাহ যখন একেবারেই স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু এই যে সবজির দাম, সেই দাম কিন্তু অনেকটাই কমে আসবে। সবজির পাশাপাশি যে শাকগুলো রয়েছে সেই শাকগুলোর যে ফলন সেগুলোও কিন্তু ভালো হয়েছে, এবং ভালো হওয়ার ফলে যে দাম, সে দামও কিন্তু কমে এসেছে। তো যদিকে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর। খুলনা থেকে সবজির সরবরাহ এবং দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। প্রাকৃতিক ও ভেজালহীন খাবারে গরু মোটা তাজা করছেন তারা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় চিন্তিত খামারিরা। বাজার দর টিকিয়ে রাখতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি খামারিদের। অঙ্কুর রায়ের তোলা ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, থাকছে বিস্তারিত। ভোলায় বছর জুড়ে গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় ঈদুল আজহায়।
তাই ঈদ ঘিরে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন জেলার খামারিরা। নেওয়া হচ্ছে পশুর বাড়তি যত্ন, খড় ও ঘাসের সঙ্গে খাওয়ানো হচ্ছে দানাদার ও সুষম খাবার। ভোলার খামারগুলোতে দেশি ছাড়াও প্রস্তুত করা হচ্ছে অস্ট্রেলিয়ান, সিদ্ধি, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩,৭১৭টি খামারে প্রস্তুত করা হচ্ছে প্রায় ৯২,৫০০ গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও পাঠানো হবে এখানকার পশু। এরই মধ্যে অনেক খামারে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। সে কারণে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি বাজারে ভারতীয় গরু বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঈদুল আজহার উপলক্ষে আমি 60টা গরু অলরেডি রেডি করেছি। সেগুলো আমি ন্যাচারাল ঘাস এবং সাইলেজ এবং ভুট্টা ভাঙ্গা ভুসি সহ এই দানাদার খাবার দিয়ে পালন করি। ভুসির দাম বেশি, লোকের দাম বেশি, বিভিন্নভাবে আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে এই গরু লালন পালনের ক্ষেত্রে। ইন্ডিয়ার গরু না আসে তাহলে আমাদের একটু চাহিদা ভালো হবে, দাম ভালো পাবো আমরা। স্থানীয়ভাবে প্রস্তুত করা পশু দিয়েই এবছর জেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের পশুপালনের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তা। দেশীয় পদ্ধতিতে সাইলেজ, ফডার ঘাস, কাঁচা ঘাস খাওয়াই লালন পালন করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এবং সার্বক্ষণিক নজরদারি করতেছি। কোনো প্রকার অনৈতিক স্টেরয়েডাল ড্রাগ যেন ব্যবহার না করে সেজন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। ঈদুল আজহা ঘিরে ভোলায় এবছর স্থায়ী, অস্থায়ী ও ছোট বড় সব মিলিয়ে বসবে প্রায় 92টি পশুর হাট। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের বিস্তারে চাহিদা কমছে মৃৎশিল্পের। তবে ভিন্ন চিত্র নড়াইলের 2 উপজেলায়। এখানকার অন্তত 15,000 মানুষের জীবিকা নির্ভর করছে এই পেশায়। তবে আয় কমে যাওয়ায় এই পেশা ছেড়ে দিচ্ছেন অনেক মৃৎশিল্পী। ইমরান হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। নড়াইল সদরের ভদ্রবেলা ইউনিয়নের চিত্রা নদীর পাড়ের গ্রাম চণ্ডীতলা। মাটির চাকের সাথে ঘোরে এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার চাকা। শত বছরের ইতিহাস ধরে রাখতে বংশ পরম্পরায় এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন এখানকার মৃৎশিল্পীরা। জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় বিরামহীনভাবে চলছে কুমোরের চাকা। সেখানে তৈরি হচ্ছে মাটির হরেক রকম জিনিস, আর এগুলো বানাতে বাড়ির কর্তাকে সাহায্য করেন পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা। ঠাকুরদারে দেখিনি, বাবারে দেখেছি একটু গড়তি। তারপর বাবা অনেকদিন মারা গেছে, তারপরে আমরা আস্তে আস্তে শিখেছি। শিখে আমি করতেছি অন্তত 45-50 বছর। এখানকার কুমোরদের সুনিপুণ হাতে তৈরি হওয়া এসব মাটির জিনিসপত্রের ব্যাপক চাহিদা রয়েছে দেশ জুড়ে। তারা বলছেন স্থানীয় চাহিদা মিটিয়ে মাটির এসব তৈজসপত্র পৌঁছে যাচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, খুলনা, ঝালকাঠি সহ বেশ কয়েকটি জেলায়। তবে এসব পণ্যের চাহিদা থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, তাই অনেকে ছাড়ছেন এই পেশা। প্লাস্টিক, স্টিল, তারপর এগুলো বিভিন্ন ধরনের মালামাল হয়েছে বলে এই জন্য আমাদের মাটির মালের চাহিদা কমিয়ে গেছে। এই টাকায় আমাদের সংসার চলা কষ্ট হয়ে যায়, এই জন্যে আগের মতন আর আমরা করি না। আর ছেলে ফেলে এই জন্যই অন্য কাজ শিখেছি। আমরা আর এগুলো শিখিনি। আমরা লেখাপড়ার পাশাপাশি বাবা কাকাদের সাহায্য করে দিছি। যতটুকু না করলে নাই, আমরা সেটুকুই করেছি। সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করতো তাহলে আমরা এই কাজটা আরও বেশি বেশি করতে পারতাম এবং আমাদের সংসারটাও চলতো ভালো। এ জনপদের কুমোরদের তৈরি জিনিসপত্রের চাহিদা রয়েছে বেশ কয়েকটি জেলায়। স্থানীয় পালদের কারখানার সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মকর্তাদের। মৃৎশিল্প নিয়ে যারা কাজ করে তাদের এই পণ্যটা যাতে আরও ছড়িয়ে পড়ে, এজন্য তাদের প্রশিক্ষণ, তাদের আর্থিক সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতা বিশেষ করে থাকবে, যাতে করে তাদের এই আদি পেশাটা তারা বিস্তার লাভ করতে পারে। গ্রীষ্ম মৌসুমে এখানকার কুমোরদের কাজের চাপ বেশি থাকে, আর বছরে অন্তত 10 কোটি টাকার মাটির তৈরি জিনিসপত্র বেচা কেনা হয় এই নড়াইলে। এখন নড়াইল। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। দেশের বাইরের প্রসঙ্গ। গেল ঈদে ব্যবসা ভালো হলেও এখন তেমন বিক্রি নেই সৌদি প্রবাসী ব্যবসায়ীদের। রাজধানীর রিয়াদে বাথা কমার্শিয়াল মার্কেট, ইয়েমেনি কেরালা মার্কেট, এমনকি জেদ্দা দাম্মামেও অলস সময় পার করছেন দোকানিরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বেশ কিছুদিন টানা বৃষ্টির পর রোদ উঠেছে সৌদি আরবে। কিছুদিন আগেই কম্বল আর শীতের পোশাক দোকানে তুলেছিলেন যারা, তাপমাত্রা বাড়তে থাকায় হতাশ সেই ব্যবসায়ীরা। রাজধানী রিয়াদের পাশাপাশি মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম সহ বিভিন্ন শহরে ব্যবসা জমে উঠে মূলত ওমরা বা ভিজিট ভিসায় আসা দর্শনার্থীদের কারণে। পবিত্র হজ সামনে রেখে নতুন করে ওমরা ভিসা বন্ধ বলে কমেছে ক্রেতা, এতে দোকান ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। কম্বলগুলো শীতকালীন সিজনে চলে বেশি, তো এখন আসলে ঈদ কেন্দ্রিকভাবে কিছু বেচা কিনা হয়। এখন আসলে আমাদের ডাল সিজন, আমাদের বেচা কিনা তেমনটা নাই। মোটামুটি আমরা ব্যাগ, লেডিস ব্যাগ, ট্রলি ব্যাগ এগুলো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। ওমরার মৌসুমে কম্বল, জায়নামাজ, তসবি, টুপি, বোরখা সহ নানা ধরনের পোশাক আর বাচ্চাদের স্কুল ব্যাগ বেশি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। রিয়াদের ভাতা এসব পণ্যের কয়েকশো দোকানে কাজ করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। এখন তো বড় চালু হওয়ার কারণে আপাতত মোটামুটি একটু কাস্টমার কম। আশা করছি আবার ঈদের পরে চালু হয়ে যাবে, ঈদের পর থেকে আবার ব্যবসা বেড়ে যাবে ইনশাল্লাহ। ওমরা ভিসা চালু থাকলে আমাদের বেচাকেনা ভালো হয়, মানুষ এখান থেকে ওখানে বেড়াইতে যেতে পারে, কেনাকাটাও করতে পারে। ব্যবসায়ীদের আশা পবিত্র ঈদুল আজহা শেষে হাজিদের দেশে ফেরার সময় এবং আবার ওমরা ভিসা চালু হলে জমে উঠবে ব্যবসা, বাড়বে ক্রেতা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। দিন দিন বেড়েই চলেছে চীন রাশিয়া বাণিজ্য। তথ্যমতে 2023 সালে দেশ দুটিতে আমদানি রপ্তানি হয়েছে প্রায় $250 বিলিয়ন। আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক রাখায় এবার তার মাসুল গুনতে হবে চীনকে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বেড়েছে চীনের। মস্কোর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেদারসে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দেশ দুটি। চীনা কাস্টমস বিভাগের তথ্য মতে 2023 সালে রাশিয়া ও চীনের বাণিজ্য হয়েছে প্রায় $250 বিলিয়ন। 中俄互为新时代全面战略协作伙伴，两国关系持续健康稳定发展，两国领导人保持密切交往。关于你提到的具体问题，我没有可以发布的消息。Был ознаменован беспрецедентным ростом товарооборота. Мы превысили ту планку, которую задали экономической сфере наш президент Владимир Путин и товарищ Си, связанную с тем, чтобы достичь уровня 200 миллиардов. এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে চীন। বহুদিন ধরেই এই অভিযোগ পশ্চিমাদের। এবার রাশিয়ার সঙ্গে চীনের এই সম্পর্কের মাসুল গুনতে হবে বেইজিংকে, এমন শিরোনামে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, রাশিয়া চীন সম্পর্ক নিয়ে যখন বড়াই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তখন তা উদ্বিগ্নের কারণ হতে পারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর জন্য। ইতোমধ্যেই মস্কোর সঙ্গে কাজ করে বেইজিং ও হংকংয়ের এমন সব ব্যাংক ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার আভাস দিয়েছে ওয়াশিংটন। কারণ হিসেবে ওয়াশিংটন বলছে, চীন যদি রাশিয়ায় অস্ত্র বিক্রি নাও করে তবুও মস্কোকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে তারা, জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন এরই মধ্যে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ঠান্ডা যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় বড় ধরনের হুমকি চীন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আক্রান্ত হওয়ার 7 বছর আগে ক্যান্সার শনাক্ত সম্ভব। শুধু রক্ত পরীক্ষার মাধ্যমে এটি করা সম্ভব বলে দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। তারা বলছে, রক্তের প্রোটিন বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধ করা যাবে ক্যান্সার। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে অন্যতম ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত ক্যান্সার। মানবদেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি ঘটে এই রোগের। ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগী থেকে যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা সেবার বাইরে। এখন পর্যন্ত রোগটির চিকিৎসায় সুনির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে রক্ত পরীক্ষার মাধ্যমে আক্রান্তের 7 বছর আগেই শনাক্ত করা যাবে ক্যান্সারের উপস্থিতি।
অবিশ্বাস্য হলেও যুগান্তকারী এই গবেষণা করে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটেনের একদল গবেষক। নেচার কমিউনিকেশন জার্নালে উল্লেখ করা হয় দুটি পরীক্ষার কথা। প্রথম পরীক্ষায় ব্রিটেনের বায়োব্যাংক থেকে 44,000 ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যাদের মধ্যে 5,000 ব্যক্তি আক্রান্ত ছিলেন ক্যান্সারে। মূলত 19 ধরনের ক্যান্সারের ক্ষেত্রে সংযোগ রয়েছে 600-র বেশি প্রোটিনের। রক্ত পরীক্ষার ফলাফলে দেখা যায় যে ব্যক্তিরা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের দেহে 7 বছর আগে পরিবর্তিত হয় 160টি প্রোটিন। We've got proteins that are linked to your risk of being diagnosed with cancer quite soon after we take the blood. These are interesting because they might be helpful for diagnosing cancer earlier. And if we can get clues about the earlier stages of cancer development, we might be able to prevent cancer. It might give us windows into how we can prevent it by changing your biology. অন্যদিকে দ্বিতীয় পরীক্ষায় 3 লাখ ক্যান্সার আক্রান্ত ব্যক্তির রক্তে প্রোটিনের বিশ্লেষণে দেখা যায় 40 ধরনের প্রোটিন 9 ধরনের ক্যান্সার কোষ সৃষ্টিতে দায়ী। তাই প্রোটিনগুলো পরিবর্তনের মাধ্যমে ক্যান্সার কোষ তৈরির আশঙ্কা কমিয়ে আনা সম্ভব। So if you've got blood samples from thousands of people and you know that maybe 15 years later some of them have got cancer, you can look back in time and say, well, what were the differences for those people between people who did and didn't go on to get cancer? And it's those clues about the biology at the earliest stages when cancer might be reversible, where we might be able to intervene to prevent it. জাতিসংঘের তথ্য বলছে প্রতি বছর ক্যান্সারের বিভিন্ন ধরনে আক্রান্ত হয়ে অকালে ঝরে যায় 1 কোটি প্রাণ। প্রতি 6 জনের মধ্যে 1 জনের মৃত্যুর কারণ ক্যান্সার হওয়ায় সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয় এই রোগকে। তবে নতুন গবেষণার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনার বিষয়ে আশাবাদী গবেষকরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বাণিজ্যিক বাজারে চাহিদা হারাচ্ছে দেশের ক্রিকেট, বিশেষ করে ঘরোয়া আসরগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এতে 1 বছরে নিজস্ব তহবিল থেকে বিসিবিকে খরচ করতে হয়েছে প্রায় 18 কোটি টাকা। বোর্ড কর্তারা বলছেন স্পন্সর পেতে অনেকটা সংগ্রাম করতে হচ্ছে তাদেরকে। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। ঢাকা প্রিমিয়ার লিগের আরও একটি আসর শেষ হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। আম্পায়ারিং নিয়ে বিতর্ক ছিল, ক্রিকেটারদের পাওনা এখনও বাকি। ডিপিএলে এসব নিয়মিত চিত্র, তবে একেবারে ভিন্ন যে চিত্রটি এবার দেখা গেছে সেটি হচ্ছে প্রথমবারের মতো পুরো আসরটি শেষ হয়েছে কোনো ধরনের স্পন্সর ছাড়াই। দেশের শীর্ষ এই আসরে স্পন্সর না থাকায় ভ্রু কুঁচকে ওঠে অনেকের। তবে কেবল প্রিমিয়ার লিগ নয়, জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল এবং বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএলেও এবার কোনো স্পন্সর খুঁজে পায়নি বিসিবি। তার মানে লিস্টে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটের শীর্ষ 3 আসরেই স্পন্সর পায়নি বোর্ড। ফলে সবগুলো আসরই পরিচালনা করতে হয়েছে নিজস্ব টাকায়, যেখানে বোর্ডের খরচ হয়েছে অন্তত 18 কোটি টাকা। 1988 সাল থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন কখনোই স্পন্সরহীন ছিল না। শুরু করেছিল নাভানা, এর পরবর্তীতে আপনার সব বিগ কোম্পানিগুলোই কিন্তু স্পন্সর করেছে। স্পন্সর অঙ্কগুলোও কিন্তু কম ছিল না। বিসিএল কিন্তু শুরুটাই হয়েছিল ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক, এবং আপনি 4টা টিমের মধ্যে 3টে টিমের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে, এবং তারপরে হচ্ছে টোটাল টুর্নামেন্টের স্পন্সর ছিল। তো আমরা দেখলাম যে গত বছর স্পন্সর উইথড্র হয়েছে, ফ্র্যাঞ্চাইজ কমেছে একটা, এই বছর দেখলাম যে ফ্র্যাঞ্চাইজ একটাও নাই এবং হচ্ছে স্পন্সরও নাই। ঘরোয়া আসরগুলোতে বরাবরই বিসিবির পাশে ছিল ওয়ালটন। ডিপিএল ও এনসিএলে পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি বিসিএলের একটি ফ্র্যাঞ্চাইজিরও মালিকানা তাদের। তবে এবার কোথাও টাকা ঢালতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। কারণ কি? থাকে না, আমাদের তো একটা প্ল্যান থাকে। যেমন এবার প্রিমিয়ার লিগের সময় বাংলাদেশে শ্রীলঙ্কা চলে আসলো। হোম সিরিজ একটা ইন্টারন্যাশনাল সিরিজ, ইন্টারন্যাশনালের মধ্যে যখন হোম সিরিজ হয়, ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়, তখন অনেকটা ব্যাকফুটে থাকতে হয়। আমার কাছে মনে হয়েছিল যে এই প্রিমিয়ার লিগটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। প্রতি বছর তো আমরা করি, অন্যরা আসার ইচ্ছা পোষণ করে কি না সেটা আমার জানা নেই। যদি করার ইচ্ছা থাকতো অন্য কোনো বড় কোম্পানি বা স্পন্সর প্রতিষ্ঠান, তাহলে আমাদের এই গ্যাপে ওরা ঢুকে যেত।
কেবল ঘরোয়া আসরগুলোই নয়, জাতীয় দলেরও বাজার চাহিদা কমছে। সাকিব মোস্তাফিজদের জন্য স্পন্সর খুঁজতে হয়রান হতে হচ্ছে বিসিবিকে। গেল ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে কোনো ধরনের স্পন্সর ছাড়া। পরবর্তীতে রবির সঙ্গে 50 কোটি টাকায় 5 বছরের চুক্তি করে বোর্ড। অর্থযুগ আগেও যেখানে স্পন্সর সত্য বাবদ বছরে 20 কোটি টাকা আয় করত বোর্ড, সেখানে মুদ্রাস্ফীতির সময়েও বছরে কেবল 14 কোটি টাকা করে পাচ্ছে বিসিবি। বিসিবি বলছে, বৈশ্বিক সংকটের কারণে স্পন্সর খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে তাদেরকে। স্পন্সরদের সীমাবদ্ধতা হয়তো আছে, সেই কারণে হয়তো তারা বিসিবির সব কিছুতে সবাই সম্পৃক্ত হতে পারে না। সো ওয়ার্ল্ড একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হিকআপস চলছে সবারই। সো ওই জায়গায় ক্রিকেট বোর্ড তো আমরা তো আর এই পৃথিবীর বাইরে না। আমাদের ম্যাক্সিমাম পেমেন্ট, আমাদের কোচদের বেতন থেকে শুরু করে সব কিছু আমাদের তো এগুলো ডলারে পেমেন্ট করতে হয়। সো আগে ডলারের পেমেন্ট যা ছিল, বাংলাদেশের কারেন্সি ডেভ্যালুয়েশনের কারণে সেটা প্রায় 30 টাইমস, লাইক 30 টাকা 40 টাকা প্রায় 35 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অটোমেটিক্যালি যদি সেটা বেড়ে যায়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের পেমেন্টটাও বেড়ে গেছে, খরচও বেড়ে গেছে। সো খরচ যদি বেড়ে যায়, আয় যদি তার সাথে লাইক ভারসাম্যহীনতার মতো অবস্থা হয়, তাহলে সবারই একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। আইসিসির রাজস্ব বন্টন নীতি আর হাজার কোটি টাকা এফটিআর এর মুনাফায় কোষাগার এখনও ভর্তি বিসিবির। তবে নীতি নির্ধারকরা সচেতন না হলে, ক্রিকেটাররা মাঠে ভালো ফলাফল এনে দিতে না পারলে দর্শকদের পাশাপাশি স্পন্সররা আরও আগ্রহ হারাবে বলে মত বিশেষজ্ঞদের। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। সাইফুদ্দিনকে খেলানোর পরও বাদ দেয়া কিংবা আফিফকে জিম্বাবুয়ে সিরিজে নিয়েও না খেলিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে সময়ের সেরা দল ঘোষণা করা হলেও মিরাজের অন্তর্ভুক্তি খুব জরুরি ছিল বলে মন্তব্য কোচ নাজমুল আবেদিন ফাহিমের। বিস্তারিত হুমায়ুন কবির রোজের প্রতিবেদনে। বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন সারথীদের ছবি, সময়ের সেরা 15 জন ক্রিকেটার তারাই। এরাই মাতাবে বিশ্বকাপ মঞ্চ। অতীতে বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কতই না নাটক হয়েছে। এবার তেমন জল্পনা কল্পনা না হলেও সাইফুদ্দিনের দলে সুযোগ না পাওয়ার ব্যাপারটি হচ্ছে আলোচনা সমালোচনা। শুধু তাই না, জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20-র পারফরমেন্স দেখে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। সেই দলে ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তাকে একটি ম্যাচেও খেলানো হয়নি। তাই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ এই বোর্ড পরিচালক। যদি ঘুরিয়ে ঘুরিয়ে খেলতাম বা সবাইকেই ইকুয়াল একটা চান্স দিতাম, যেমন আপনি আফিফকে নিলেন দলে, কোনো ম্যাচ খেললেন, আপনি সিলেকশনের প্রসেসে রাখলেন না, ওকে বাদ দিয়ে দিলেন, সেটাও ঠিক। আমার মনে আফিফকে সেটা সুযোগ দেওয়া উচিত ছিল। তো রাখবেন যখন, তখন একটা ছেলেকে না খেলে আপনি বাদ দিয়ে দেবেন, সেটা তো ওর জন্য ঠিক না, পারভেজ ইমনের জন্য সেটা ঠিক হয়নি। তাই বলে কি ছেলেগুলো তো আপনি খেলাবেন না কেন, আপনি ডাকলেন কেন তাহলে ওর তো লিস্টে খেলছিল একটা টিমের ফলে, সেটাও আপনি ডিস্টার্ব করলেন, আপনি ম্যাচও খেলালেন না, দিয়ে আপনি হঠাৎ করে বললেন যে না, ওকে আমরা বিবেচনায় আনতেছি না। তো ইটস নট রাইট। আমি মনে করি এটা একটা প্লেয়ারদের জন্য জাস্টিস করা হয়নি। এটা খালেদ মাহমুদ সুজনের ভাবনার জায়গায় আরও একজন আছেন, তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সেরা ফিল্ডার, টপ অর্ডার থেকে মিডল কিংবা ফিনিশিং ভাগে সব জায়গায় কার্যকরী ব্যাটার, বোলিংয়েও দারুণ, সব মিলে দুর্দান্ত এক অলরাউন্ডার। এমন ক্রিকেটার মূল দল তো দূরে থাক, রিজার্ভ বেঞ্চেও জায়গা না হওয়ায় সুজনের মতো বিস্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত এই কোচ। মিরাজকে আমি দারুণ মিস করব। ওর ব্যাটিং বোলিং এবিলিটি শুধু তা না, ওর মধ্যে যে ফাইটিং ব্যাপারটা আছে সেটার জন্য, ওর মধ্যে যে যুদ্ধ করার যে ব্যাপারটা আছে সেইটার জন্য, কিন্তু এটার অভাব আমাদের দলে যথেষ্ট আছে। ও প্রায় 10-12-15 বছর ধরে ক্রিকেটের অনেক লেভেলে যুদ্ধ করে করে এখানে এসছে। সো এগুলোরও খুব মূল্য আছে কিন্তু। সো আমি মেহেদী মিরাজকে খুব মিস করব। আইসিসি নিয়ম অনুযায়ী 15 সদস্যের দলের বাইরে যে কয়জন ক্রিকেটার বিশ্বকাপ দলের সাথে যাবেন, উক্ত ক্রিকেটারদের সার্বিক খরচ বহন করবে সেই দেশের ক্রিকেট বোর্ড। অন্য দেশগুলো যেখানে 4 থেকে 5 জন ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে রেখে বহন করছে, সেখানে বিসিবি নিয়েছে মোটে 2 জন ক্রিকেটার। বিশ্লেষকরা বলছেন, ক্রিকেট বোর্ড অন্তত 4 জন রিজার্ভ ক্রিকেটার নিতে পারত বিশ্বকাপ স্কোয়াডের সাথে। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।